আসসালামু আলাইকুম সবাইকে, কে টেকনোলজি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের বীজগণিত রাশির যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 4 এর সৃজনশীলগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। এটা 1 নম্বর সৃজনশীল। দেখো কী দেওয়া আছে। একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। তাহলে আমাদের x টাকা, পেন্সিলের দাম y টাকা আর হচ্ছে রাবারের দাম z টাকা দেওয়া আছে। কতে কি বলছে দেখো। তাহলে আমরা এখানে আগে ক লিখি। কতে বলছে আমাদের, দেখো এই যে একটা প্রদত্ত রাশি দেওয়া আছে, এই রাশিটাকে কয়টি পদ রয়েছে, রাশিটিতে কয়টি পদ রয়েছে। সবার আগে আমরা রাশিটা তুলি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমাদের কত দেওয়া আছে দেখো এখানে 2x + 3y ভাগ হচ্ছে 4x - 5y গুণ হচ্ছে 2b। এই যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে, এই প্রদত্ত রাশিটাকে আমাদের বলছে যে প্রশ্নে বলছে রাশিটিতে কয়টি পদ রয়েছে, আর কয়টা পদ রয়েছে এখানে তোমরা একটু দেখো তো, বলো তো কয়টা পদ রয়েছে। এই দেখো এটা 2x প্লাস এই যে 2x, এটা একটা পদ। রাশিটির পদগুলো হচ্ছে 2x, এটা একটা পদ। তারপরে 3y ভাগ 4x, এই যে এটা আরেকটা পদ। 2x একটা পদ, এই যে এটা আরেকটা পদ, আর এইটা আরেকটা পদ। আরেকটা পদ কি 5y গুণ 2b। আশা করি বুঝতে পারছো। তাহলে কয়টা পদ রয়েছে আমাদের, 1 2 3টা। রাশিটিতে 3টি পদ রয়েছে। কি কি, এই যেগুলো। আশা করি বুঝতে পারছো। তারপরে খতে দেখো কি বলছে, 6টি খাতা, 9টি পেন্সিল ও 5টি রাবারের মোট দাম কত। তাহলে এটা চলো এটা সমাধান করি। এটার সমাধান আমরা এখন ক্ষয়ের সমাধান করব। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে একটি খাতার দাম হচ্ছে x টাকা। তাহলে আগে লিখি একটি খাতার দাম x টাকা, এটা তো প্রশ্নেই দেওয়া আছে। সুতরাং আমাদের কয়টা খাতা, এই দেখো প্রশ্নে বলছে 6টা খাতা। তাহলে এখানে 6 লিখি। 6টি খাতার দাম, এই যে এই 6টি খাতার দাম, এটা কি হবে, x এর সাথে গুণ হবে, x গুণ 6। তাহলে এখানে আমরা 6x টাকা লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো একটি পেন্সিলের দাম কত দেওয়া আছে। আবার একটি পেন্সিলের দাম দেওয়া আছে y টাকা। আশা করি বুঝতে পারতেছো। প্রশ্নের দিকে তাকাও। পেন্সিল কয়টা, 9টা। তাহলে এখানে 9টা দিব। 9টি পেন্সিলের দাম y গুণ 9, তাহলে এখানে হবে কত, 9y টাকা। তারপরে দেখো আমাদের কি বলছে, একটি রাবারের দাম কত। এখানে আবারও লিখি একটি রাবারের দাম z টাকা, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখন প্রশ্নে আমাদের কয়টা রাবারের কথা বলছে, 5টা। তাহলে এখানে আমরা 5টা রাবারের দাম হবে z গুণ 5, তাহলে এত টাকা। সুতরাং 5z টাকা। আশা করি এতটুকু বুঝতে পারছো। এতটুকু বুঝলে তারপরে আর কিছুই না, শেষ অঙ্ক এখানেই। এই যে মোট দাম কত, তাহলে আমরা সুতরাং মোট দাম লিখতে পারি না। মোট দাম চাইলে কী হবে, সবগুলো যোগ করবা। মোট দাম হচ্ছে আমাদের সমান সমান 6x, এই যেটা পাইছি 6x প্লাস 9y প্লাস 5z। আশা করি বুঝতে পারছো। এই যে এত টাকা। তাহলে আমাদের এখন আমরা গতে চলে যাই। গতে আমাদের কি বলছে দেখো। গতে বলছে যে x = 15, y = 8, z = 10 টাকা হলে খ থেকে প্রাপ্ত জিনিসগুলোর দাম একত্রে কত হবে। তাহলে আগে আমরা লিখি যে খ থেকে পাই। খ থেকে আমরা কি পাইছি, জিনিসগুলোর মোট দাম। জিনিসগুলোর মোট দাম আমরা কত পাইছি, 6x প্লাস 9y প্লাস 5z, এটাই তো পাইছি, এত টাকা। তারপরে আবার আমাদের দেখো কি বলছে, প্রশ্নে দেওয়া আছে x = 15, y = 8, z = 10 হলে। তাহলে এখন আমরা এটা করতে পারি না, 6x প্লাস 9y প্লাস 5z। এই যে x এর জায়গায় আমরা এখন 15 বসাবো, y এর জায়গায় 8 বসাবো, z এর জায়গায় 10 বসাবো। 6 গুণ 15 যোগ 9 গুণ 8 যোগ 5 গুণ 10। তাহলে এইটা যদি আমরা সম্পূর্ণটা ক্যালকুলেটারে করি, কিংবা তোমরা এমনিও করতে পারো। দেখো আমরা কি জানি, 15-এর ঘরে নামতা যদি 6 বার পড়ো তাহলে আমাদের আসতে আছে হচ্ছে 90। তারপরে দেখো 8 নং 72। তারপরে দেখো 5 10 50। এই সবগুলো যদি আমরা যোগ করি আমাদের আসতে আছে হচ্ছে 212 টাকা। এটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই যে এখানেও দেখতে পারবো। তারপরে আমাদের দেখো 2 নম্বর সৃজনশীলে কি বলছে, যে কতে বলছে m + 5n দ্বারা কি বোঝানো হয়েছে।
এই যে এম, দেখো তো এমটা আসলে কি, একটি টেবিলের দাম হচ্ছে এম টাকা। উদ্দীপকে কিন্তু দেওয়া আছে একটি টেবিলের দাম হচ্ছে এম টাকা, একটি চেয়ারের দাম হচ্ছে এন টাকা এবং একটি বেঞ্চের দাম হচ্ছে জেড টাকা। তাহলে এই এমটা হচ্ছে আমাদের টেবিলের দাম, এই যে টেবিলের দাম, এই এনটা হচ্ছে আমাদের চেয়ারের দাম। তাহলে এটাই লিখি আমরা, একটি টেবিলের দাম হচ্ছে এম টাকা, একটি চেয়ারের দাম হচ্ছে এন টাকা। এই এত দ্বারা কি বোঝানো হয়েছে, এত ধারা একটি টেবিল ও 5টি চেয়ারের দামের সমষ্টিকে বোঝানো হয়েছে। সমষ্টি মানে কি, সমষ্টি মানে যোগ করা, এই যে যোগ করছে, আশা করি বুঝতে পারছো। মোট মানে কি, মোট মানে যোগ করা, পার্থক্য, অন্তর, এইগুলো মানে কি বিয়োগ করা। তাহলে আশা করি এই ক শেষ। খতে দেখো কি বলছে, 10টি টেবিলের দাম ও 9টি বেঞ্চের দামের যোগফল থেকে 5টি চেয়ারের দাম বিয়োগ করো। সবার আগে দেখো কি বলছে, 10টা টেবিলের দাম। তাহলে আমাদের টেবিলের দাম, একটি টেবিলের দাম যদি এম টাকা হয়, সুতরাং 10টি টেবিলের দাম, এই যে একটি টেবিলের দাম এম টাকা, 10টি টেবিলের দাম হচ্ছে 10 এম টাকা। আবার দেখো কি বলছে, আমাদের একটি চেয়ারের দাম হচ্ছে একটি চেয়ারের দাম এন টাকা, সুতরাং প্রশ্ন অনুযায়ী দেখো, প্রশ্নের দিকে তাকাও, দেখো 9টি চেয়ার, এই যে 5টি চেয়ারের কথা বলা হয়েছে, তাহলে সুতরাং 5টি চেয়ারের দাম হচ্ছে 5 এন টাকা। আবার বেঞ্চের দামের কথা বলছে, একটি বেঞ্চের দাম হচ্ছে জেড টাকা। আমাদের প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে বলছে 9টি বেঞ্চের দাম কত, সুতরাং 9টি বেঞ্চের দাম হবে 9 জেড টাকা। এই আশা করি এগুলো বুঝতে পারতেছো। তারপরে আমাদের প্রশ্ন মতে দিয়ে আমরা কি বলবো, এই যে বিয়োগ করতে বলছে, তাহলে প্রশ্ন মতে দিয়ে এই যে 10 এম প্লাস 9 জেড, এই দুইটা তো যোগ করতে বলছে, এই যে টেবিলের দাম আর বেঞ্চের দাম যোগ করতে বলছে, এই কারণে এই যে এই দুইটা যোগ করছি। তারপরে আবার চেয়ারের দাম থেকে এগুলো বিয়োগ করতে বলছে, এই যে বিয়োগ করলাম। এই মানগুলা, এইগুলো তো সহজ, এগুলো তো বোঝার কথা। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠে দিই ডাইরেক্ট, যে 10 এম যেমনা সেম নেই, 9 জেড যেমনা সেম নেই, -5 এন যেমনা সেম নেই, তাহলে এটাই বিয়োগফল। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো গতে কি বলছে, 4টি চেয়ার ও 60টি টেবিল ও 20টি বেঞ্চ কিনতে মোট কত টাকা লাগবে। 4টা চেয়ার, আবার আমরা উদ্দীপক অনুযায়ী কী লিখবো, একটি টেবিলের দাম এম টাকা, সুতরাং 4টা টেবিলের দাম, 7টা টেবিলের দাম 7 এম টাকা। আবারও দেখো এখানে কি বলছে, একটি চেয়ারের দাম এন টাকা, সুতরাং 4টা চেয়ারের দাম 4 এন টাকা, এই যে। তারপর আবার আমরা উদ্দীপকের দিকে তাকাবো, একটি বেঞ্চের দাম জেড টাকা, সুতরাং 20টি, এই যে 20 কোথায় পেয়েছি, 20 হয়েছে উদ্দীপকে, এখানে 20টি বেঞ্চের দাম হচ্ছে 20 জেড টাকা। আশা করি বুঝতে পারতেছো। এই সবগুলা কী করছে, আমাদের মোট মানে যোগ করতে বলছে। তাহলে এই 4 এন 7 এম 20 জেড এইগুলা যোগ করলে আমরা এই যে এত টাকা পাইতেছি। তারপরের প্রশ্নে দেখো কি বলছে, তারপরের প্রশ্নে বলছে যে সোনিয়া একটি দোকান থেকে কিছু কলম, খাতা, পেন্সিল ক্রয় করে। সোনিয়া নামের মেয়েটা কিছু দোকান থেকে কলম, খাতা, পেন্সিল কিনে। সাপোজ মনে করো তোমার নাম সোনিয়া, তুমি কলম, খাতা কিনতে গেছো লাইব্রেরি থেকে কিনছো। দোকানদার তার কাছ থেকে কলমের দাম নেয় X টাকা, খাতার দাম নেয় Y টাকা এবং পেন্সিলের দাম নেয় Z টাকা। সেম আগে নিয়ম। উদ্দীপকে সোনিয়া দোকানদারকে 5টি কলমের দাম কত টাকা দিবে। উদ্দীপকের সোনিয়া আচ্ছা কত টাকা দিবে এটা দেখি আমরা। ক নাম্বারটা করি আগে। ক নাম্বারটায় দেখো উদ্দীপকে কি বলছে, উদ্দীপকে বলছে কিন্তু সোনিয়া কলম কিনে কত টাকায়, X টাকায়, তাই তো। সুতরাং না, একটি কলম কিনে X টাকায়, সুতরাং প্রশ্নের দিকে তাকাও, 5টা কলমের কথা বলছে না, 5টি কলম কিনে X গুণ 5 টাকায়, সুতরাং কত হবে 5X টাকায় 5টা কলম কিনে। সেটাই ক নম্বরের অ্যান্সার ছিল। খতে দেখো কি বলছে, সোনিয়া 10টি কলম, 15টি খাতা ও 6টি পেন্সিল ক্রয় করলে মোট কত টাকা খরচ হবে। খ নাম্বারটা বলছে 10টি কলম, তাহলে আমাদের উদ্দীপকে কী দেওয়া আছে, একটি কলম কিনে X টাকায়, সুতরাং 10টি কলম কিনে X গুণ 10 সমান 10X টাকা। আবার দেখো একটি খাতা কিনে কত টাকা, Y টাকায়, একটি খাতা কিনে Y টাকায়। প্রশ্নে উদ্দীপকে তো Y টাকা দেওয়া আছে, প্রশ্নের দিকে তাকাও, 15টি খাতা কিনে, তাহলে এখানে হবে 15টি খাতা কিনে Y গুণ 15 অর্থাৎ 15Y টাকায়, তাই তো। তারপরে আবার উদ্দীপকের দিকে তাকাও, পেন্সিলের দাম নেয় কত, Z টাকা, একটি পেন্সিল কিনে কত টাকায়, Z টাকায়, সুতরাং উদ্দীপকে তো যে টাকা দেওয়া আছে, প্রশ্নে দেখো 6টি পেন্সিল কিনে Z গুণ 6, তাহলে সমান 6Z টাকা। এই যে এখন এইগুলো যদি যোগ করি, মোট কিংবা এই দেখো মোট খরচ কত টাকা হবে, মোট খরচ হবে 5X যোগ
এই যে মোট খরচ হবে এই যেটা 10x যোগ 15y যোগ 6z টাকা। আশা করি বুঝতে পারছো। এই যে এইগুলাই যোগ করে দিবে, এই যে এইগুলো যোগ করে দিবে, তাহলেই হয়ে যাবে আমাদের খ শেষ। এখন আমরা গতে চলে যাব। গতে কি বলছে দেখো, সোনিয়ার 500 থেকে 5টি খাতা ও 8টি পেন্সিল ক্রয় করলে অবশিষ্ট কত থাকবে। দেখো এখানে বলছে যে আমাদের 5টি খাতায় ক্রয় করে, 5টি খাতা যে ক্রয় করে, দেখো 5টা খাতা বলছে, এই কারণে আমরা কি জানি খাতা ক্রয় করে কিন্তু ওয়াই টাকা দেওয়া। এই যে প্রশ্নে দেওয়া আছে খাতা কিনে হচ্ছে ওয়াই টাকা দেয়, এই কারণে আমরা 5-এর ওই ওয়াই দ্বারা গুণ করছি, 5y টাকা আসছে। তারপরে আবার পেন্সিল ক্রয় করে হচ্ছে জেড টাকা দিয়া, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে 8টা পেন্সিল, এই কারণে আবার 8 দ্বারা জেডের গুণ করা হয়েছে। 8টি পেন্সিল ক্রয় করে 8z টাকা দিয়ে সে মোট খাতা ও পেন্সিল ক্রয় করে হচ্ছে, এই যে এইটা পাইছি আর এইটা পাইছি, এই দুটা যোগ করে দিছি। তারপর আমাদের অবশিষ্ট কী থাকবে, আমি কি বলছিলাম যে অবশিষ্ট মানে বিয়োগ করা। এখানে প্রশ্নে দেওয়া আছে যে সোনালীর কাছে 500 টাকা আছে, তাহলে এই 500 টাকার থেকে আমরা এটা বিয়োগ করব। এটাই আমাদের অ্যান্সার। শেষ। আশা করি বুঝতে পারছো। তারপরের প্রশ্নে চলে যাই। তারপরের সৃজনশীল প্রশ্নটা দেখো, 1 ডজন খাতার দাম x টাকা, তাহলে কি 1 ডজন খাতার দাম x টাকা। আমাদের কিন্তু বলছে যে, আর তারপরে দেখো কি বলছে, অর্ধ ডজন পেন্সিলের দাম y টাকা, আর রাবারের 1/3 দাম হচ্ছে z টাকা। এটা মনে করো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা তোমরা ইম্পর্টেন্ট আইপি দিয়ে রাখতে পারো, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে কতে আমরা কি লিখবো, একটি পেন্সিলের দাম চাইছে, তাহলে আমাদের এখানে পেন্সিলের দাম কত দেওয়া আছে, দেখো y টাকা অর্ধ ডজন। তাহলে আমরা সবার আগে লিখি যে আমরা জানি 1 ডজন সমান সমান 12টি, তাই তো। এটা অলওয়েজ মনে রাখবা, 1 ডজন মানে কি 12টি, মানে তোমার কাছে 1 ডজন কলা আছে সাপোজ মনে করো, তাহলে তোমার কাছে কয়টা কলা আছে, টোটাল 12টা কলা আছে। তারপরে অর্ধ ডজন মানে কি, এই যে এই 12 আর এই 12 আমরা অর্ধ মানে কি অর্ধেক, হাফ, মানে 2 দ্বারা 12 ভাগ করব। তাহলে এটারে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমাদের আসতেছে কত, 6 কে 6, 6 দুগুণা 12, 6টি। 6-এর ঘরে নামতা 2 বার পড়লে কিন্তু 12 আসে, এই কারণে এখানে 6 লেখা হয়েছে। এতটুকু বুঝতে পারছো আশা করি। তারপরে আমাদের প্রশ্নে দেখো 1/3, 1/3 মানে কি, 1/3 মানে 1/3, মন যেন থাকে। এই প্রশ্নের এই প্যাটার্নটা বুঝাই মূল। তারপরে প্রশ্নের দিকে তাকাও। প্রশ্নে বলছে আমাদের একটি পেন্সিল ও একটি রাবারের দাম একত্রে কত। তাহলে আগে আমরা এই যে এখানে লিখি যে 6টি পেন্সিলের দাম, 6টি, দেখি কত দেওয়া আছে, 1 ডজন না, একটি পেন্সিল, আচ্ছা 6টি পেন্সিলের দাম y টাকা। সুতরাং একটি পেন্সিলের দাম উপরে y, নিচে কত 6 টাকা, মন যেন থাকে। আবার 1/3 অংশ রাবারের দাম z টাকা। সুতরাং একটি রাবারের দাম উপরে z আর নিচে 1/3 টাকা। সুতরাং আমরা এটা কি লিখতে পারি, z গুণ 3/1, এটা লেখা যায়। এই যে এই উপরের অংশটা সবসময় উপরে হয়, আর এইখানে যা থাকবে ওইটা সবসময় নিচে হবে, আবার এইখানে যেটা থাকবে এটা উপরেরটার সাথে গুণ হবে। তাহলে এই যেটা আসতে আছে আমাদের জেটেরে, যদি এখানে নিচে কি এটা 1/3 আছে না, জেটেরে যদি আমরা এখন ভাগাকারে আসি, দাগ মানে কি ভাগাকারে, এটা যখন গুণাকারে হয়ে যাবে তখন এই নিচের অংশ উল্টে যাবে, মানে 3টা উপরে আসছে, একটা নিচে চলে গেছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে নিচে 1 তো কোনো ভ্যালু নাই, 3z লেখা যায়, এত টাকা। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল, একত্রে দাম আর কি পেন্সিলের আর হচ্ছে রাবারের একত্রে দাম হচ্ছে কত, আমাদের পাই y/6 যোগ 3z, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। একত্রে থাকলেও যোগ চিহ্ন দিবা, মোট থাকলেও ওই যোগ চিহ্নই হবে। তারপরে হচ্ছে এগুলাই তো, একত্রে মোট এগুলা থাকলে যোগ চিহ্ন হবে। তারপর খতে দেখো কি বলছে, 5x + 8y টাকায় মোট কয়টি খাতা ও পেন্সিল পাওয়া যায়। তাহলে এখানে আমরা লিখি খ, আমরা কি জানি x টাকায় খাতা পাওয়া যায় কতটি, এই দেখো 1 ডজন খাতা পাওয়া যায় না, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, x টাকায় খাতা পাওয়া যায় 12টি, কারণ 1 ডজন সমান 12 টাকা, 12টি আর কি।
তাহলে আমাদের এখানে কত দেওয়া আছে 5 টাকায় খাতা পাওয়া যায়, কত হবে 12 গুণ 5, 5 বারং কত 60। আশা করি বুঝতে পারছো। 5x দেওয়া আছে, এই x আর এই x কাটাকাটি হয়ে গেছে, এই কারণে শুধু 5 আর হচ্ছে 12 গুণ করা হয়েছে। তারপরে দেখো আবার অর্ধ ডর্জন বলছে না, তাহলে এখানে আমাদের কত হবে, এখানে হবে হচ্ছে y টাকায় খাতা পাওয়া যায়, y টাকায় খাতা পাওয়া যায় কত 6টি, যা আমরা ক থেকে পাইছি। সুতরাং 8y টাকায় খাতা পাওয়া যায় 6 গুণ 8, 6 8 48টি। আশা করি বুঝতে পারছো। এই যে 8y, এই যে 8y, তাহলে আমাদের মোট কয়টি খাতা ও পেন্সিল পাওয়া যাবে। সুতরাং 5x প্লাস 8y টাকায় মোট খাতা ও পেন্সিল পাওয়া যাবে হচ্ছে 60 যোগ 48টি, সমান সমান কত হবে এখানে 60 আর যোগ যদি 48 দেই তাহলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 108টি। এই যে 108টি, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের গতে কি বলছে, খ এখানেই শেষ। তারপরে আমাদের গতে বলছে x সমান সমান 120, y সমান সমান 30, z সমান সমান 12 হলে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবার কিনে দোকানদারকে 200 টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দেবে। এই আগের অঙ্কের মতন, এই যে এটার মতন। তাহলে আগে আমরা x সমান সমান 120 লিখি। তাহলে আমরা কি পাইতেছিলাম, ফার্স্টে 12টি খাতার দাম x টাকা, এটা তো আমরা উদ্দীপক থেকেই পাইছি যে 1 ডর্জন খাতার দাম x টাকা। তাহলে 1 ডর্জন মানে কি 12টি খাতার দাম কত x টাকা। সুতরাং একটি খাতার দাম হচ্ছে উপরে x আর নিচে এই 12টা আইসা পড়বে। সুতরাং আমাদের প্রশ্নে বলছে 10টা খাতা, সুতরাং 10টা খাতার দাম কত, x এর সাথে 10 গুণ হয়েছে, নিচে হচ্ছে 12, তাই তো। এখন আমরা এই যে এখানে কিন্তু আরেকটা লাইন করা যায়, করা কি যায়, এই যে এটা কাটাকাটি যায়, যেহেতু কাটাকাটি আচ্ছা সমস্যা নেই, এটা পরে করি। আবার আমাদের সেম নিয়মে কী বের করতে হবে, পেন্সিলের দাম বের করতে হবে। একটি পেন্সিলের দাম কত পাইছিলাম আমরা, ক থেকে পাইছিলাম y/6। তাহলে 5টা পেন্সিলের দাম কত, এই যে 5টা পেন্সিলের দাম চাইছে, 5টা পেন্সিলের দাম 5 হচ্ছে y এর সাথে গুণ হবে আর নিচে 6 যেমন আছে অমনি থাকবে। তারপরে আমাদের সর্বশেষ হচ্ছে রাবার, একটি রাবারের দাম হচ্ছে 3z টাকা। সুতরাং 2টি রাবারের দাম হচ্ছে আমাদের 3z গুণ 2 অর্থাৎ 6z টাকা। 10টি খাতা, পেন্সিল এবং রাবারের মোট দাম, এই যে এই দামগুলো পাইছি এইগুলো আমরা এখন যোগ করব। এইগুলা যোগ করলে আমাদের দাঁড়াইতেছে কত, আচ্ছা এগুলো যদি এখন আমরা যোগ করি, এই যে দেখো মোট আচ্ছা মোট দাম লেখা যায়, মোট দাম 10x/12 যোগ 5y/6 যোগ 6z, তাই তো। এই যে এইগুলো যে পাইতাছি, এক্সের এই জায়গায় আমরা 120 লিখতে পারি না, 10 গুণ 120 আর নিচে 12 যোগ 5 গুণ 30, নিচে কত 6 যোগ 6 গুণ 12, এটা লেখা যায়। তারপরে আমরা এই যে এই এক্সের জায়গায় এক্সের মান বসাইছি, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসাইছি, জেটের জায়গায় জেটের মান বসাইছি। তাহলে আমরা যদি ক্যালকুলেটারে 120-এর 10 দ্বারা গুণ করি, আমাদের কত আসতে আছে, 120-এর 10 দ্বারা গুণ করলে 1 2 2টা শূন্য আর নিচে 12 যোগ 3 5 15 আর এই 16 যেমন আছে এমনি, তাই তো। তারপরে নিচে 6 যোগ 6 10 হচ্ছে 60, তারপরে 66 67 66 68 69 70 71 72 আসতেছে। তাহলে এই টোটালটা যদি আমরা ক্যালকুলেটারে করি, আমরা যদি এই 12-রে এটা ধারা কাইটা দিই, এখানে কত আসতেছে 100 আসতেছে। তোমরা 12 ভাগ দিবা 12 দিয়া, তাহলে এখানে আসবে 100, এখানে আসতেছে কত, এই যে এইটা তোমরা 150-রে যদি ভাগ দাও 6 দ্বারা, তাহলে এখানে আসবে 25, এই 72 যেমন আছে এমনি। তাহলে আমরা এখানে কত পাইতাছি, 100 যোগ 25 যোগ 72, তাহলে আমাদের এখানে কত আসতেছে 192 বা 96 হতে পারে, এই যে 197 এটা পাইতাছি আমরা। এই যে এটাও ক্যালকুলেটারে যোগ করে নিবা, হাতে হাতে যোগ করতে পারো, সমস্যা নেই, টাকা শেষ, এটাই আমাদের অ্যান্সার। তারপরে দোকানদার ফেরত পাবে কত, এই 200 থেকে যদি 197 বিয়োগ করো 3 টাকা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা তারপরের অনুশীলনীতে চলে যাই। এই দেখো তারপরের অঙ্কটা এখানে কী দেওয়া আছে, তারপরের অঙ্কটাতে বলা হয়েছে যে x = 3, y = 6, কতে বলছে যে x + y² এর মান নির্ণয় করো। তাহলে এই এক্সের জায়গায় আমরা 3 আর ওয়াইয়ের জায়গায় 6 বসাইতে পারি। এই যে এতটুকু বুঝতে পারছো, যে মানগুলো আছে এই মানগুলো বসানো হয়েছে। তাহলে 6 আর 3 যোগ করলে কত আসে, 9 আসে। 9-এর স্কোয়ার করি, এই
স্কোয়ার মানে কি 9 স্কোয়ার মানে হচ্ছে 9 গুণ 9 হচ্ছে 2টা, এটাকে বলে স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে 9 হচ্ছে 2টা, এই যে 9 আমরা কি জানি 9 নং কত 81, এটাই বলা হয়েছে এখানে। কশেষ খতে কি বলছে দেখো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সবার আগে আমরা বাম পক্ষ নেই, তারপরে ডান পক্ষটা বের করি। এখানে আমরা লিখি খ বাম পক্ষ সমান সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্সের এখানে আমরা কি জানি 3 মাইনাস 6 হোল স্কোয়ার, এই যে ওয়াইয়ের জায়গায় হচ্ছে 6, এক্সের জায়গায় হচ্ছে 3। তারপর আমরা যদি 3-এর থেকে 6 বিয়োগ করি তাহলে কত থাকতেছে 3 থাকতেছে, বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন, এই কারণে এখানে বিয়োগ চিহ্ন। স্কোয়ার যেমন আছে এমনি থাকবে। স্কোয়ার মানে কি -3 গুণ -3 কয়বার আছে 2বার আছে, স্কোয়ার মানে তো এটাই বোঝায়। তাহলে আমরা কি জানি মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, 3 তিরিকা কত হবে 9। তাহলে এখানে আমরা কত পাইলাম 9। ডান পক্ষ বাম পক্ষ কিন্তু আমরা 9 পাইছি। ডান পক্ষ কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এক্সের মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, -2 × 3 × 6 প্লাস 6 হোল স্কোয়ার। এই দেখো আমরা ওয়াইয়ের মান বসাইছি 6, এক্সের মান বসাইছি 3। আশা করি বুঝতে পারছো। 3 তিরিকা কত 9, মাইনাস মানে কি এই যে 3 স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3, আর 3 তিরিকা কত 9। তারপরে দেখো 3 একে 3, 3 দুগুণা 6, 6 কত 36। তারপরে দেখো এখানে আবার 6 গুণ 6, এটাও হচ্ছে 36। তাহলে এখানে দেখো এইখানে একটা প্লাসের আছে, এখানে একটা মাইনাসের আছে, কাটাকাটি হয়ে যায়। তাহলে দেখো এই দেখো এখানে কিন্তু 9 আসছে বাম পক্ষে, আর ডান পক্ষে কিন্তু সেম আসছে। এটাই বলা হয়েছে যে বাম পক্ষ ডান পক্ষ সমান, এই চিহ্ন মানে হচ্ছে সমান সমান বোঝানো হয়েছে। তাহলে এই খ শেষ। তারপরে দেখো আমাদের গতে কি বলছে যে এত এর মান নির্ণয় করো। এটাও খুব সিম্পল আর সহজ, তোমরা এইগুলা পারো, আশা করি এইগুলা পারবা। আমি একটা ভালোভাবে বুঝিয়ে দিতেছি, তারপরেরগুলা অবশ্যই তোমরা দেখবা, নিয়মটা ফলো করবা। দেখো এখানে কি বলা হয়েছে যে প্রদত্ত রাশি কত দেওয়া আছে আমাদের 8x³ - 5y স্কোয়ার। তাহলে আমরা এখানে 8 গুণ এক্সের জায়গায় কি দিতে পারি 3 দিতে পারি, কিউব। এই যে উপরে যে পাওয়ার এটাকে বলে পাওয়ার, আর এই পাওয়ার কত দেওয়া আছে 3 দেওয়া আছে। এই 3 এটাকে আমরা কি বলবো 3-র উপরে 3 এটা বলবো না, কি বলবো হচ্ছে 3 কিউব, এটাকে কিউব বলে, মন যেন থাকে। তাহলে এখানে 5 গুণ ওয়াইয়ের এখানে কত দিব 6 স্কোয়ার। তাহলে আমরা কি জানি উপরে পাওয়ার যদি থাকে 3 মানে 3টা 3 আছে, তাই তো। তাহলে আমরা কি জানি 3 তিরিকা 9, 3 নং কত 27। তাহলে এখানে আমরা 27 লিখতে পারি, মাইনাস 6 6 36, 5 গুণ 36। তাহলে 8-এর সাথে যদি আমরা 27 গুণ করি আমরা কত পাইতাছি, এটা ক্যালকুলেটারে বের করে নিবা তোমরা। যত পাইতাছি তার থেকে আবার 36-এ 5 দিয়ে গুণ করলে যত আসতেছে এটাকে দ্বারা বিয়োগ করবা। তাহলে আমরা এখানে একটু দেখি, এই দেখো তাহলে আমরা এখানে পাইতাছি কত 216, আর এখানে পাইতাছি 180। বুঝতে পারছো, 216 থেকে 180 বিয়োগ করলে আমরা টোটালি পাইতাছি কত 36। এই যে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তারপরে দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে। 2 নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে কিন্তু যে এত একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, কতে কি বলছে রাশিটির সরল রেখা বের করো। মানে এই যে রাশিটা, এই রাশিটার সরল রেখা বের করতে বলতাছি। তাহলে চলো এটা বাইর করি। এইটা যদি আমরা খাতায় করতে যাই, আগে খাতায় করে বুঝাই, না হয় তোমরা পরে আবার বুঝবা না। তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমরা তুলি। কী দেওয়া আছে আমাদের প্রদত্ত রাশি 2a গুণ 3b গুণ 6a গুণ 5b, এটা আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি 2 গুণ a গুণ 3 গুণ b গুণ 6 গুণ a গুণ 5 গুণ b, তাই তো। এটা লেখা যায় না? দেখো তো এই 2-এর সাথে a কি গুণাকারে আছে, 3-এর সাথে b কি গুণাকারে আছে, এটাই লিখছি। 6-এর সাথে a কি গুণাকারে আছে, 5-এর সাথে b কি গুণাকারে আছে। এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে কি? হওয়ার কথা না, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এইখানে 2 গুণ 3 লিখতে পারি আমরা। ম্যাডাম এখানে 3 কেন হয়েছে? কারণ আমরা যে সংখ্যার মানগুলো আছে, এই দেখো এটা সংখ্যা, তারপর এটা কিন্তু সংখ্যা, এগুলার এক সাইড করতেছি গুণ 5। তারপরে এই দেখো 6 আছে, 6 এটা এক সাইড করলাম। তারপরে আমরা এই দেখো এ কয়টা আছে, এ কিন্তু 2টা আছে, তাহলে a স্কোয়ার লিখতে পারি। দেখো বি কয়টা আছে, বি কিন্তু 2টা আছে, বি স্কোয়ার লিখতে পারি, তাই তো। তাহলে আমরা যদি এগুলো এখন গুণ করি 3 একে 3, 3 দুগুণা 6, 6-এর সাথে 5 গুণ করলে কত আসে 5 6 30, 30-এর সাথে যদি আমরা 6 আবার গুণ করি তাহলে আমরা কত পাইতাছি 180। আর এখানে কি ছিল a স্কোয়ার, আর এখানে কি ছিল বি স্কোয়ার, তাই তো। এটা লেখা যায় না, মাঝে তো গুণ আছেই।
এই গুণটা এখন উঠে যায়, যে এটা হচ্ছে আমাদের সরলরেখার অ্যান্সার। তারপরে দেখো বিতে মানে খতে কি বলছে, এ এর মান 1 বি এর মান 3 হলে রাশিটির মান নির্ণয় করো। এটা তো তাহলে খুব সহজ, তোমরা এটা পারার কথা। তারপরেও আমি এটা আবার কইরা দিতেছি খাতায়। এর মান কত দেওয়া আছে আমাদের, 1 দেওয়া আছে উদ্দীপকে। তাহলে খ নাম্বার দিয়ে প্রদত্ত সরলরেখা সরল মান, প্রদত্ত সরল মান নেই। দেখো এটা কত বাই করছি, এটাই আমরা আবার লিখবো 180 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 180 গুণ এর মান কত 1 স্কোয়ার গুণ বি এর মান কত 3 স্কোয়ার। তাহলে 180 গুণ একে যদি স্কোয়ার করি একই আসে, গুণ 3 3 9। তাহলে আমাদের 180 গুণ 9 যদি দেই আমরা কত পাইতেছি 1620। এটা 18 দ্বারা 9 গুণ করলে কত আসতেছে 1620 আসতেছে। ক্যালকুলেটার তোমরা কিনে নেবে, এটা ক্যালকুলেটারে করলেই পারবা, আমি না হয় মুখে মুখে এগুলো পারি। তারপরে দেখো গতে কি বলছে, যে এর মান 2 বি এর মান 4 হলে রাশিটির মান খ এর প্রাপ্ত মান থেকে এত বেশি। তাহলে আমাদের এর মান কত দেওয়া আছে, 2 বি এর মান 4 দেওয়া আছে। তাহলে আবার আমরা ক থেকে কী পাইছিলাম, ক থেকে আমরা যে সরল মানটা পাইছিলাম সেটাকে আবার লিখতে হবে। যে সরল মানটা যে পাইছিলাম 180 এ স্কোয়ার বি স্কোয়ার, এখন এর জায়গায় কি লিখবো, এর জায়গায় আমরা এখানে উদ্দীপক দেখে 2 লিখবো, গুণ বি এর জায়গায় কি লিখবো 4 লিখবো। তাহলে এখানে 180 গুণ 2 দুগুণা কত 4, গুণ 4 4 কত 16, 4 গুণ 4, 4 গুণ 4 কত 16, এই যে 16 লেখা হয়েছে। তারপরে যদি আমরা এই টোটালটাকে গুণ করি, এই টোটালটাকে গুণ করলে আমরা কত পাইতাছি, দেখো 1 1 5 2 0, এই যে এই টোটালটাকে গুণ করলে এটা আসতেছে। তারপর আমরা লিখবো হচ্ছে যে খ থেকে প্রাপ্ত, এই দেখো এখানে বলছে যে রাশিটি থেকে খ থেকে প্রাপ্ত মান বিয়োগ করতে। তাহলে আমরা খ থেকে পাই মান কত ছিল আমাদের 1620, ক্ষয়ের মান 1620 ছিল। সুতরাং কোনটা বেশি, এটা বেশি নাকি এটা বেশি? এখন এই ক্ষয়ের মান থেকে এখন পার্থক্যটা বের করি। পার্থক্য সমান সমান 1 1 5 2 0 বিয়োগ 1620, তাই তো? এটাই তো পাইতাছি। তাহলে এটা দ্বারা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হইতাছে, এই যে এটা আসতেছে 9900। আশা করি বুঝতে পারছো, আমাদের অঙ্ক কিন্তু সলভ করা হয়ে গেছে এটাও। তাহলে এখন আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নে দেখো এগুলো একটা সমীকরণ দেওয়া আছে, জেড সমান সমান এক্স সমান সমান কী দেওয়া আছে, এ প্লাস বি মাইনাস সি দেওয়া আছে, ওয়াই সমান সমান বি প্লাস সি মাইনাস এ দেওয়া আছে, জেড সমান সমান সি প্লাস এ মাইনাস বি দেওয়া আছে। তাহলে কত কী পাই, এক্স এবং ওয়াইয়ের যোগফল নির্ণয় করো। তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মানগুলো লিখি। এক্স যোগ ওয়াই, এক্সের মান কত পাইছি আমরা, এ প্লাস বি মাইনাস সি যোগ ওয়াইয়ের মান কত, বি প্লাস সি মাইনাস এ। এগুলো কিন্তু মান বসানো হয়েছে যেটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা ব্র্যাকেটগুলো উঠে দিই, এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ। এই ব্র্যাকেটগুলো উঠে দেওয়া হয়েছে। এখানে কয়টাই আছে, দেখো 2টাই আছে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, কাটাকাটি হয়ে যাবে। এখানে দেখো সি মাইনাসের আছে, এখানে দেখো সি প্লাসের আছে, এটা কাটাকাটি হয়ে যাবে। এখানে প্লাস এখানে প্লাস, তার মানে 2টা বি। তাহলে যোগফল আমাদের কত পাইছি, 2b। তারপরে দেখো ক কিন্তু শেষ। খতে কি বলছে, খতে বলছে ওয়াই এবং জেড এর বিয়োগফল নির্ণয় করো। তাহলে আমরা ওয়াই মাইনাস জেড লিখতে পারি, ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াইয়ের মান আমরা কত পাইছিলাম, বি প্লাস সি মাইনাস এ মাইনাস জেডের মান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি। তাহলে বি প্লাস সি মাইনাস এ, এখানে দেখো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস সি, প্লাসে মাইনাসে মাইনাস এ, প্লাসে এখানে দেখো মাইনাস মাইনাসে কী হবে, মাইনাস মাইনাস অলওয়েজ প্লাস হয়ে যায় বি। এই যে এই সমীকরণগুলোর প্রতীক যে চেঞ্জ করা হয়েছে এটাই মূল। এটা শুধু মাইনাসের ক্ষেত্রে চেঞ্জ করা হয়, প্লাসের ক্ষেত্রে চেঞ্জ করা হয় না। তাহলে এখানে আমরা কয়টা পাইতেছি দেখো তো, এখানে এই বি এর আগেও প্লাস আছে, এই বি এর আগেও প্লাস আছে। এখানে এই দেখো মাইনাস 2a, সিটা কাটা যায়, প্লাস 2b। এখানে 2 কমন যায়, 2b মাইনাস এ, এটা হয় না, এটা তো দেওয়াই যায়, আশা করি এটাই হবে। এই দেখো 2b মাইনাস 2a, এই দেখো 2b মাইনাস 2a। এটা যে লিখছি এটাও দিলেও হবে পরীক্ষার হলে, কিংবা তুমি এটাও দিতে পারো 2b মাইনাস 2a, এটাও দিতে পারো এটাও দিতে পারো, দুটোটাই হবে পরীক্ষার হলে দিলে। তাহলে আমরা গতে চলে যাই। গতে দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডের মান নির্ণয় করতে বলছে। তাহলে সবার আগে আমরা এক্স ওয়াই জেডের যে মানগুলো আসে এইগুলো লিখি, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তাই তো? তাহলে এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি প্লাস এ মাইনাস বি। এই যে এইগুলা তোলা ইম্পর্টেন্ট। তারপরে তুলছো তোমরা উদ্দীপক দেখে মানগুলা বসাইছো। তারপরে এই যে এক্সের মান যে যা আছে তাই এটাই হবে, এ প্লাস বি মাইনাস সি
ব্র্যাকেট তো উঠাই যাবে। তারপরে দেখো এখানে মাইনাস আছে আর এখানে কিন্তু প্লাস আছে, কিছু নাই মানে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি। তারপরে আবারও দেখো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস সি। তারপরে আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস এ। আশা করি বুঝতে পারছো। তারপরে এটা তোমরা করো, আমি না হয় একটু স্টপ যাই। এটা তোমরা করো আমার করার আগে। 3 সেকেন্ড টাইম দিলাম, করো। 1 2 3। আশা করি করতে পারছো। না করতে পারলে এটা আমি এখন করে দিতেছি। দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস সি, প্লাসে মাইনাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস বি। এই তীর চিহ্ন এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দিতেছি, পরীক্ষার হলে আবার দিয়া দিও না, তাহলে পুরো অঙ্ক কাটা যাবে। এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দেখো তো এখানে আবার মাইনাস এ আছে, তাহলে কাটা যায়। এখানে দেখো একটা মাইনাস বি আছে, একটা প্লাস বি আছে, কাটা যায়। তারপরে থাকতেছে কত টোটালি থাকতেছে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস সি আছে 3টা। আচ্ছা এ প্লাস বি মাইনাস 3c এটা থাকতেছে। দেখি তো আমাদের হয়েছে কিনা। হ্যাঁ এই যে হয়েছে উত্তরটা। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তারপরের অঙ্কে চলে যাই। তারপরে সৃজনশীলটা কী দেওয়া আছে দেখো। তারপরে সৃজনশীলটা দেওয়া আছে হচ্ছে এই যে সৃজনশীল। এই সৃজনশীলটাতে বলা হয়েছে যে এত একটা প্রদত্ত রাশিগুলো দেওয়া আছে। প্রথম রাশির x² এবং y এর সাংখ্যিক সহগ কত। তাহলে প্রথম রাশি আমাদের কত দেওয়া আছে, এই যে টোটালটাই হচ্ছে প্রথম রাশি। আমরা সবার আগে লিখি যে প্রথম রাশি। এই যে প্রথম রাশি কত দেওয়া আছে, এত। প্রথম রাশির সাথে আবার x² এর সাংখ্যিক সহগ কত। এই দেখো তো x² এর সাথে কি 4 দেওয়া আছে না। একটু ভালোভাবে দেখো, এখানে x² এর সাথে কিন্তু প্রথম রাশির x² এর সাথে 4 দেওয়া আছে, তাহলে এর সাংখ্যিক সহগ কত 4। আবার y এর সাথে দেখো তো এই y এর সাথে কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে এর সাংখ্যিক সহগ কত -3। এই যে 3 সামনে কিন্তু মাইনাস আছে। আমাদের কতে এটাই চাইছিল, এটা আমরা বের করে ফেলছি। খতে দেখো কি বলছে, প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগ করো। তাহলে প্রথম রাশিটা আগে তুলি, তারপরে তৃতীয় রাশি লিখছি, তাই তো। এই যে এই বিয়োগটা করার সময় সব সময় মনে রাখবা বিয়োগের ক্ষেত্রে সংখ্যার পরিবর্তন হয়, এটা আমি আগেও বুঝাইছি। তাহলে এখানে দেখো প্লাস আছে, এটা কি হবে মাইনাস। এখানে প্লাস আছে, এটা কি হবে মাইনাস। এটা এখানে মাইনাস আছে, এখানে কি হবে প্লাস। বুঝতে পারছো। তাহলে আমরা যদি এখানে 7 থেকে 2 বিয়োগ করি কত থাকতেছে আমাদের, আলটিমেটলি 5 থাকতেছে, 5z। তারপরে দেখো আবার আমরা 3 থেকে যদি এখানে মনে মনে কি আছে 1 আছে, 3 সামনেও মাইনাস আবার 1 সামনেও মাইনাস, তার মানে এই দুইটা যোগ হবে। তাহলে কি হবে আমাদের 4y। এই মাইনাস মাইনাসই বসবে। তারপরে দেখো এখানে কি আছে, 4 আগে কিন্তু 4 সামনে কিছু নাই মানে কি প্লাস আছে। আবার 2 এর মান, এই যে এই প্রতীকটা চেঞ্জ হয়ে গেছে, এটাও কিন্তু প্লাস আছে। তাহলে 4 আর 2 মিলা কত হয়েছে 6 x²। এটাই আমাদের যোগফল মানে বিয়োগফল। আশা করি এই বিয়োগটা বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের গতে কি বলছে, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ চিহ্ন দিয়ে। এই যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ চিহ্ন দিয়ে তৃতীয় রাশির সাথে বিয়োগ করতে বলছে। তাহলে এই দুইটা যোগ চিহ্ন দেওয়ার পরে আমরা তৃতীয় রাশি বিয়োগ করি। এটা আমরা এখন আমার খাতায় দেখি, খাতায় করে বুঝা দিই, না হয় তোমাদের প্রবলেম ফেস করতে হতে পারে। তাহলে এটার এই যে গ নাম্বারটা দেখো কি বলছে, প্রথম রাশি আর দ্বিতীয় রাশি যোগফল করতে বলছে, তৃতীয় রাশি বিয়োগ করতে বলছে। তাহলে প্রথম রাশির মানটা আমরা তুলছি, দ্বিতীয় রাশির মানটা তুলছি, তৃতীয় রাশির মানটা তুলছি। তাহলে এখানে আমরা ব্র্যাকেট উঠে দিই 4x² - 3y + 7z, তাই তো। তারপরে আবারও দেখো এখানে প্লাস আছে, মানে এই সংখ্যাগুলোর আর প্রতীকগুলোর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে +8x² + 5y - 3z। আশা করি এই দুইটা বুঝতে পারছো। এই দুইটা বোঝাটাই ইম্পর্টেন্ট। তারপরেটা এখানে দেখো বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমরা কি বলছিলাম যে এখানে বিয়োগ আছে, এখানে মনে মনে কি আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস হয়। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে 2z, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই যে এটা বোঝা ইম্পর্টেন্ট। তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করবা, তাহলে এটা বুঝবা। আবার তোমাদের বোঝানোর সুবিধার্থে এই তীর চিহ্ন দিয়ে দিলাম। এইটা তোমরা পরীক্ষার হলে তীর চিহ্ন দিবা না। তারপর দেখো এখানে কি করবা, এক্সের গুলো একসাথে লিখবা। এখানে দেখো 4x², তারপর আবার দেখো x² আছে কোথায়, এখানে দেখো 8x², এই যেটা লেখা হয়েছে। তারপরে দেখো একদম শেষের দিকে 2x² আছে, এই কারণে এখানে 2x² লেখা হয়েছে। তারপরে y-টা লিখবা -3y। তারপর আবার দেখো এখানে দেখো 5y আছে, 5y। তারপরে আবার দেখো এখানে -y আছে, -y লিখে নিলাম। তারপরে যেটা লিখি 7z, এই যে 7z। আরেকটা জেড, এই যে -3z -3z, -2z -2z। তারপরে এখানে দেখো 4-এর সাথে যদি আমরা 8 যোগ করি কত পাইতেছি আমরা, 4-এর সাথে 8 যোগ করলে 12, 12-এর সাথে আবার 2 যোগ করলে কত পাইতেছি 14। এই 14x হয়েছে, সবগুলোর সামনে প্লাস চিহ্ন, এই কারণে যোগ করছি। এখানে দেখো কত পাইছি আমরা, 5y পাইছি। 3-এর সাথে যদি 1 যোগ করি 4 হইলো, 4 5 যদি 5-এর থেকে যদি 1 বিয়োগ করি 4 হয়েছে।
মানে 4 থেকে 5 থেকে যদি 4 বিয়োগ করি কত হইতাছে আমাদের 1 হইতাছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, y লিখতে পারি। আবার এখানে দেখো কি বলা হয়েছে 7z, এখানে দেখো 3 আছে 3z আছে, এখানে দেখো 2z আছে, তাহলে 3 4 5 5 মানে 7 থেকে যদি 5 বিয়োগ করো থাকে কত 2। বড় সংখ্যার আগে যোগ চিহ্ন, এই কারণে এখানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে। এটাই আমাদের অ্যান্সার। আশা করি এটা পারবা। তারপরে দেখো আমাদের 2 নাম্বার সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে। 2 নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে যে তারপরের প্রশ্নের দিকে তাকাও, কত বলছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করতে। তাহলে এক্স এর মান কত দেওয়া আছে 3 আর ওয়াই এর মান কত দেওয়া আছে 5। তাহলে 3 এর সাথে যদি 5 যোগ করি কত হয় 5 6 7 8, 8 এর যদি আমরা স্কোয়ার করি 8 গুণ 8, 8 8 কত 64। আশা করি বুঝতে পারছো, এটাই কয়ের অ্যান্সার। তারপরে দেখো খতে কি বলছে আমাদের, খতে বলছে যে প্রদত্ত একটা রাশি দেওয়া আছে, প্রদত্ত রাশি কত দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 4 এটা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে আমরা এক্স এর জায়গায় কি বসাবো 3 বসাবো, 3 প্লাস ওয়াই এর জায়গায় হচ্ছে 5 বসাবো। তারপর আমরা কি করব, এখানে স্কোয়ার দিয়ে দিই। আবারও এখানে এক্স এর মান আমাদের কত দেওয়া আছে 3, ওয়াই এর মান কত দেওয়া আছে 5 স্কোয়ার, আর এখানে 4। আশা করি এগুলো বুঝতে পারতেছো, মানগুলো বসানো হয়েছে উদ্দীপক থেকে। তারপর এখানে 5 এর সাথে যদি 3 যোগ করি 5 6 7 8, 8 স্কোয়ার যোগ এখানে 5 এর থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে কত থাকে হচ্ছে 2 থাকে, তাই তো। বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন, এই কারণে এখানে বিয়োগ চিহ্ন হবে। তারপরে এই যে স্কোয়ারটা ঠিক আছে। তারপরে এখানে দেখো 8 8 কত 64, 8 8 64, আর এখানে হচ্ছে 2টা মাইনাস, আমি কি বলছিলাম -2 আর গুণ -2 মানে 2টা মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 2 দুগুণা কত 4। তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4। তাহলে 64 থেকে যদি আমরা 4 যোগ করি কত থাকতেছে 64 65 66 67 68, 68 আর ভাগ হচ্ছে 4। এটা যদি তোমরা 68 এর ভাগ যদি 4 দাও তাহলে তোমরা অ্যান্সার পাইতেছো 17। ক্যালকুলেটারে এটা বের করে নিবে, অ্যান্সার কত আসতেছে 17 আসতেছে। তারপর গয়ের দিকে তাকাও, গতে কি বলছে যে বামপক্ষ দেখাও যে বললেই বামপক্ষ, আর প্রমাণ করো এটা বললেও বামপক্ষ ডানপক্ষ হবে। ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াইয়ের মান কত 5 হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে 5 5 কত 25 মাইনাস 3 3 কত 9। 25-এর থেকে যদি তুমি 9 বিয়োগ করো এটা কত আসতেছে এটা তোমরা বের করবে, আমি এটা করবো না, এটা তোমাদের SW দিলাম। ডানপক্ষ হচ্ছে কত, ডানপক্ষ হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স। তাহলে এক্সের মান কত পাইছি 3 প্লাস ওয়াইয়ের মান কত 5। তারপর আমাদের এখানে কিছু নাই মানে কি গুণ, ওয়াইয়ের মান কত 5, এক্সের মান কত 3। তাহলে 5-এর সাথে যদি 3 যোগ করি 8 গুণ এখানে কত পাইতেছি 5-এর সাথে যদি 3 বিয়োগ করি কত 2, 8 8 8 দুগুণা 16। তাহলে এখানে আমাদের কত হবে 16, তাই তো। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটাই আমাদের দেখাতে বলছি, দেখানো হলো। তারপরে সৃজনশীলে দেখো কি বলছে। তারপরে সৃজনশীলে বলছে যে এই যে এক্সের মান এত দেওয়া আছে, ওয়াইয়ের মান এত, জেটের মান এত, কত কি বলছে এত থেকে এত বিয়োগ করো। এটা খুব সিম্পল। এখন আমার মনে হইতেছে যে ম্যারাথন ক্লাস 45 মিনিট ধরে চলো, মানে এখন আমার মনে হইতেছে যে আর খাতায় না বুঝাই, আর এইগুলা এইখানেই বুঝাই দিই। আশা করি বুঝতে পারবা, যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি এইগুলোর উপরে আবার দরকার হলে ভিডিও দিব। এখানে দেখো কি বলছে, বিয়োগ করতে বলছে এতর থেকে এতরে। তাহলে সবার আগে প্রথমটা লিখি, এই যে লিখছি, তারপরে এই যে বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে দ্বিতীয় সংখ্যাটা ব্র্যাকেটে লিখলাম। আমি ফার্স্টেই বলছি বিয়োগ চিহ্ন যদি ব্র্যাকেটের বাহিরে থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যেই প্রতীকগুলো থাকবে প্লাস মাইনাস এইগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি পাইতেছি আমরা, এই প্রথম যেই যা আছে তাই হুবহু লিখলাম, 5p কিউব মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 7p মাইনাস 5। তাহলে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, মাইনাস পি কিউব। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এই যে মাইনাসে মাইনাসে কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে 2 কিউ স্কোয়ার। তারপরে আবারও দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে 11, আবারও দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে 7p। তাহলে এখন আমরা 5p কিউব থেকে যদি একটা পি কিউব বাদ দিই তাহলে আমাদের কত থাকতেছে 4p কিউব। তারপর এখানে দেখো কিউ স্কোয়ার আছে একটা, আবার 2 কিউ স্কোয়ার, তাহলে এখানে কি হবে প্লাস কিউ স্কোয়ার, মানে 2টা কিউ স্কোয়ারের থেকে যদি একটা কিউ স্কোয়ার বাদ দিই তাহলে কত থাকতেছে একটা কিউ স্কোয়ারই থাকতেছে, বড় সংখ্যার আগে প্লাস, এই কারণে এখানে প্লাস। তারপরে দেখো এখানে শুধু পি আছে কয়টা, এ দেখো 7p, আবার এখানে দেখো 7p, তাহলে 7 একে 7 7 দুগুণা 14 মাইনাস 14p। তারপর এখানে দেখো কত দেওয়া আছে -5 আর এখানে -11, এই দুইটা যোগ করলে -16 হইতেছে। এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। হতে কি বলছে দেখো এক্স ওয়াই জেটের যোগফল নির্ণয় করতে। তাহলে এক্স এর মান লিখবা, ওয়াই এর মান লিখবা, জেটের মান লিখবা, এগুলোর যোগ করবে। এটা নর্মাল একদম, এটা একটু বাসায় করে নিও, যোগফলে এত পাইবা। তারপরে দেখো গতে কি বলছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, তাহলে ওয়াই মাইনাস জেড নির্ণয় করো।
ওয়াই মাইনাস জেড নির্ণয় করবা, এটাও সহজ খুবই, এটাও বাসায় করে নিও। তারপরে এই যে ওয়াই মাইনাস জেড যদি লেখো, ওয়াইয়ের মানটা বসাইবা, তারপরে আবার জেডের মানটা বসাইবা, ওয়াইয়ের মান যেমনি আছে এমনি থাকবো। এই দেখো -4ab, তারপরে প্লাস 8b স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার। এখানে দেখো কি হবে, এখানে মাইনাস আছে এই কারণে ব্র্যাকেটের ভিতরের যে প্রতীকগুলো আছে এইগুলো চেঞ্জ হয়ে যাবে, -6b স্কোয়ার, মাইনাসে প্লাসে -4ab, মাইনাসে মাইনাসে +3a স্কোয়ার। তারপরে এখানে দেখো 4ab আছে হচ্ছে, এখানে -4ab আছে, এখানে আবার -4ab আছে, তাহলে এই দুইটা যোগ করলে কত পাইতেছি -8ab। তারপরে আবার এখানে দেখো 8b স্কোয়ার আছে, আবার 8 থেকে 6 বিয়োগ করলে কত পাইতেছি 2b স্কোয়ার। তাহলে -6a স্কোয়ার আছে, এখানে যদি মাইনাস মানে বড় সংখ্যার আগে মাইনাস আছে এই কারণে -6 থেকে যদি 3 বিয়োগ করো 3a স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এর জায়গায় হচ্ছে এর মান বসাই দিবা, বিয়ের জায়গায় বিয়ের মান বসাইবা, সি তো নাই, যাই হোক। তারপরে মানগুলো বসানোর পরে এগুলো ক্যালকুলেটারে বের করে নিবা, তাহলে অ্যান্সার পাইতেছো কত -177। 4 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখো কি বলছে, আজান দিতেছি একটু পরে বুঝাইতেছি। 4 নম্বরটা দেখো কি বলছে, a - c এর মান কত দেওয়া আছে 4x + 3y, সি এর আগে কিন্তু মাইনাস আছে এই কারণে মাঝখানের এটা একটু প্রতীকটা চেঞ্জ হয়ে যাবে, এই যে -x প্লাসে মাইনাসে -2y। তারপরে 4x আছে কয়টা 4টা, আর x আছে কয়টা একটা, তাহলে 4-এর থেকে যদি 1 বিয়োগ করি 3x থাকতেছে। তারপরে এখানে দেখো 3টা y আছে, তারপরে 2টা y আছে, তাহলে 3-এর থেকে যদি 2 বিয়োগ করি একটা y থাকতেছে, তাহলে আমাদের কয়ের অ্যান্সার বের করা হয়ে গেছে। তারপরে দেখো 2a মানে এর মান তো এটা দেওয়াই আছে, এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হইব। তারপরে দেখো আবার বি এর মান যেটা এত এর সাথে যোগ করতে হইব, সি এর মান যেটা এত এর সাথে বিয়োগ করতে হবে। তাহলে এটাও কিন্তু অনেক বেশি সহজ, এই যে মানগুলা বসাইলাম। তারপরে দেখো 4 একে 4, 4 দুগুণা 8, এই যে এই টেক্স। 3 একে 3, 3 দুগুণা 6, 6y। তারপরে দেখো 2x যেমনা সেম নেই, y যেমনা সেম নেই। এখানে দেখো মাইনাস আছে, আবার এখানে দেখো ব্র্যাকেট আছে, তাহলে প্লাসে মাইনাসে -x, প্লাসে মাইনাসে -2y। তাহলে 8x আছে, আবার এখানে আবার x আছে কোনোটাতে, দেখো এখানে 2x আছে, তাহলে 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি 10 হইতাছে। আবার এখানে দেখো শুধু একটা x আছে, তাহলে 10-এর থেকে 1 বিয়োগ করলে কত হইতাছে 9x। এখানে দেখো 6y আছে, আবার এখানে দেখো একটা y আছে, তাহলে 5x এর সাথে যদি আবার 2 বিয়োগ করা হয়, তাহলে 5y এর সাথে যদি আবার 2 বিয়োগ করা হয় থাকে কত 3y। যেহেতু 5y এর সামনে যোগ চিহ্ন ছিল এই কারণে 3y এর সামনেও যোগ চিহ্নই হবে। তারপরে গতে দেখো কি বলছে, যদি x এর মান 2, y এর মান -1 হয়, তাহলে এত এর মান নির্ণয় করো। তাহলে এটা একদম সহজ, এটার মান তোমরা একটু বের করে নিও বাসায়। অবশ্যই যদি না পারো কমেন্ট করবা, এটার উপরে না হয় আমি আবার ভিডিও দিব।